নমস্কার বন্ধুরা, আমি বাপন ঘোষ, ফাউন্ডার অফ পাইট এক্সপায়ারি। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো পুরোনো কোম্পানি নিয়ে। অনেকেই এই নিধি কোম্পানি যবে থেকে বন্ধ হয়েছে রেজিস্ট্রেশন, তারপর থেকেই অনেকে পুরোনো নিধি টেক ওভার করছেন, পুরোনো নিধি কোম্পানি কেনার পরিকল্পনা করছেন। তো আমি আপনাদের কাছে গাইড করব। শুধু পুরোনো কোম্পানি, শুধু নিধি কোম্পানি না, নিধি কোম্পানি হতে পারে, সেকশন 8 কোম্পানি হতে পারে, বা প্রাইভেট লিমিটেড হতে পারে, বা আপনার এলএলপি হতে পারে, বা পাবলিক লিমিটেড, যে কোনো কোম্পানি হতে পারে। সেটাকে কিভাবে আপনি প্রথমত টেক ওভার করবেন, কি পদ্ধতি রয়েছে, কি কি জিনিস আপনার দেখা উচিত, এবং কোন কোন কোম্পানিগুলোকে অ্যাভয়েড করা উচিত, নেওয়া উচিত নয়, তো সেইগুলো নিয়ে কথা বলবো। তো শুরু করার আগে আপনাকে রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাকে আমি বলে রাখি, আপনি যদি অন্য কোথাও থেকে কোম্পানি কিনে থাকেন, আপনি এই তিনটে মাস্ট চেক করবেন, যে তিনটে আমি এখন বলতে চলেছি। সবার প্রথমে আপনাকে কোম্পানিটা চেক করতে হবে যে কোম্পানিটা কবে রেজিস্ট্রেশন হয়েছে, এবং রেজিস্ট্রেশন হওয়ার পরে INC20 কবে হয়েছে, বা আদৌ ব্যবসা করেছে কিনা, INC20 হয়েছে কিনা, বা কোম্পানির আদার্স কোনো কাজকর্ম হয়েছিল কিনা, এটা প্রথম দেখবেন। এবার এটা যদি একদম না হয়ে থাকে, সেটা আপনার একদমই যদি না হতে থাকে সেটা একটা প্লাস পয়েন্ট, আবার যদি না হয়ে থাকে মাইনাস পয়েন্টও বটে। সেটা কিরকম ভাবে আমি আপনাকে বলছি। ধরুন একটা কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছে 2020 সালে, এবং 2024 সালে এসে সে কাউকে বিক্রি করে দিতে চাইছে। 2020 থেকে 4 বছর অবধি সে কোনো কাজ করেনি। তো এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি সে ধরুন কোনো কাজ করেনি, সেক্ষেত্রে আপনার লাভ কিভাবে হতে পারে আর লোকসান কিভাবে হতে পারে সেটা আপনাকে আমি বোঝাচ্ছি। এবার ধরুন সে 2024 সালে যখন আপনাকে বিক্রি করতে চাইছে, কোম্পানি যখন বিক্রি করতে যাবে বা কোম্পানির কোনো কাজ করতে যাবে, যদি কোম্পানির INC20 না হয়ে থাকে, তাহলে সেই কোম্পানির কোনো কাজ সে করতে পারবে না। তো 2024 এসে তাকে সবার প্রথম INC20 করাতে হবে, ADT1 করাতে হবে। তারপরে সে কিন্তু কোম্পানি ট্রান্সফার করতে পারবে, শেয়ার ট্রান্সফার করতে পারবে, ডাইরেক্টর চেঞ্জ করতে পারবে। তো এবার বললাম যে লোকসান আর লাভের কি আছে। সাপোজ করলাম যদি কোনো নিধি কোম্পানি কেনেন বা কোনো ফাইন্যান্স কোম্পানি কেনেন, সেক্ষেত্রে আপনার একটা দিক দিয়ে লাভ যে সে কোনো কাজ করেনি, মার্কেটে তার কোনো ব্যাড রেকর্ড নেই, মার্কেটে কোনো ডেবিট ক্রেডিট কিচ্ছু নেই, বা ব্যাংক থেকে কোনো লোন নেই, সেই দিক থেকে আপনি ফ্রি হতে পারেন। এবং লোকসান কোন দিক দিয়ে হতে পারে, দেখুন 2020-তে কোম্পানিটা হয়েছিল, আর আজকের ডেটে 2024-এ কোম্পানিটা ট্রান্সফার হচ্ছে, বা কোম্পানিটা বিক্রি হচ্ছে, বা টেক ওভার হচ্ছে, বা যা খুশি বলুন। এবার দেখুন, যদি এই যে 4 বছর কোম্পানি যখন লোন নিতে যাওয়া হয় বা কোনো কারোর কাছ থেকে ফান্ডিং এর জন্য যাওয়া হয়, কোম্পানির বয়স দেখা হয়। এবার সেক্ষেত্রে এই যে কোম্পানির বয়সটা 4 বছর বয়স হয়েছে, সেই বয়সটা আপনার আর কোথাও কাজে লাগবে না, কারণ কোম্পানির কোনো ফাইলিং করা হয়নি। লাস্ট 4 বছরের কোনো ব্যালেন্স শিট নেই, MGT7 মারা নেই, কোনো কিছু মারা নেই, সেক্ষেত্রে আপনার লোকসান। তো এবার আপনি এটাকে নিজের মতো করে ডিসাইড করবেন যে আপনি কি পারপাসে নিচ্ছেন, তার উপর এটা ডিপেন্ড করে। সাপোজ করলাম যদি কোনো পুরনো এনজিও বা সেকশন 8 আপনি যদি কেনেন, সেক্ষেত্রে যদি এইরকম অবস্থায় কোনো কোম্পানি পড়ে থাকে যে অনেক আগে রেজিস্ট্রেশন হয়ে পড়েছিল, এখন আপনাকে ট্রান্সফার করে দিচ্ছে, তাহলে ওই কোম্পানির ওই বয়সের কোনো কিন্তু ভ্যালু নেই। ম্যাক্সিমাম কোম্পানি টেক ওভার হয় পুরনো এনজিও টেনজিও গুলো নেয় লোকে ফান্ডিং বা আদার্স পারপাসের জন্য। সেকেন্ড যেটা হচ্ছে, সেকেন্ড আপনাকে যেটা দেখতে হবে, ডাইরেক্টর কতবার ট্রান্সফার হয়েছে, শেয়ার কতবার ট্রান্সফার হয়েছে, এবং সেটার একটা প্রপার ইন্সপেকশন করাতে হবে। যেটা আপনাকে দেখতে হবে, কোম্পানি ডাইরেক্টর কতবার চেঞ্জ হয়েছে, মানে আপনি প্রথমবার কিনছেন না এর আগেও অন্য কোথাও বিক্রি করেছিল, সেকেন্ড হ্যান্ড না থার্ড হ্যান্ড, কিভাবে কাজ হচ্ছে, কোম্পানির কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট ছিল, কোনো লোন আছে কিনা। তো এর জন্য সব থেকে বেস্ট হবে কোনো সিএসিএস কে বা কোনো কনসালটেন্সি ফার্মকে দিয়ে ওই কোম্পানিটার একটা ছোট্ট ইন্সপেকশন করিয়ে নেবেন। এতে খুব বেশি খরচ হয় না, 1000 থেকে 3000 টাকা খরচ হয়। আপনি এটা ছোট্ট ইন্সপেকশন করে নিলে সেখানে কোম্পানির অল ডকুমেন্টস চলে আসে, এবং তার সঙ্গে সঙ্গে কি কি ফাইল হয়েছে সেটা আপনি জানতে পারবেন, কোথাও লোন আছে কিনা সেটা জেনে যাবেন, টোটাল কোম্পানির সম্পর্কে কিন্তু আমরা একটা আইডিয়া পেয়ে যাবেন নেওয়ার আগে। যেমন জমি বা বাড়ি কেনার আগে আমরা যেমন সার্চিং করাই, কোম্পানিরও কিন্তু এটা ইন্সপেকশন করানো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, কোম্পানি ডাইরেক্টর চেঞ্জ হলেই অনেকে খুশি হয়ে যায় যে আমার এমসিএতে নাম দেখাচ্ছে, তাহলে আর আমাকে কোনো কাজ করতে হবে না। এমনটা নয়, ডাইরেক্টর চেঞ্জ হবার সাথে সাথে তার যে রিজাইন লেটার, এবং সে যে কোম্পানি থেকে বেরিয়ে গেল তার বোর্ড রেজুলেশন, সেগুলো তাকে দিয়ে অরিজিনাল ভাবে সাইন করিয়ে আপনার কাছে রেখে দেবেন, এবং সেটা আপনার সিএ নেবে, আপলোড করবে। এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা ম্যাক্সিমাম লোকে করে না, যারা শুধু এমসিএ তে দেখে নেয় যে ডাইরেক্টর চেঞ্জ হয়ে গেছে, তার শেয়ার ট্রান্সফার করায় না। প্রথম কথা হচ্ছে, আপনাকে ডাইরেক্টর চেঞ্জ করার পরে SH4 তাকে দিয়ে সাইন করাতে হবে, ফিজিক্যালি সাইন করাতে হবে। ফিজিক্যালি সাইন করিয়ে এক কপি আপনাকে আপনার রেখে দিয়ে দেবেন, এবং এক কপি আপনার কাছে রেখে দেবেন দলিল বা উইলের মতো করে। সেই ডকুমেন্টসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভবিষ্যতে যদি কোনো শেয়ার সংক্রান্ত কোনো সমস্যা হয়, আপনার এই ডকুমেন্টসটা কিন্তু লাগবেই লাগবে প্রমাণ করার জন্য। এবং
এটার আর একটা কাজ করবেন, যখন নেক্সট ইয়ার আপনি ব্যালেন্স শিট হবে বা আপনার কোম্পানির অডিট হবে, তখন যে আপনার অডিট রিপোর্ট, ডাইরেক্টর রিপোর্ট যাবে, সেখানে শেয়ারে আপনার নাম অবশ্যই মেনশন করে দেবেন এবং সেটাতে এফজেতে আপলোড করাবেন। এটা কিন্তু অবশ্যই করাবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যতগুলো পার্ট বললাম তার মধ্যে SH4 শেয়ার ট্রান্সফার করা খুব ইম্পর্টেন্ট। এবার যদি SH4 না করেন কি সমস্যা হতে পারে আমি আপনাকে এক্সপ্লেন করি। ধরুন XYZ একটা কোম্পানি আছে, প্রাইভেট লিমিটেড হোক, সেকশন 8 হোক, নিধি হোক, যে কোনো একটা কোম্পানি আছে যেখানে ডাইরেক্টর থেকে সে সরে গেছে এবং আপনাকে ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করে দিয়েছে, বাট আপনি শেয়ার ট্রান্সফার করাননি, তাহলে সে কিন্তু, আপনি ডাইরেক্টর হিসেবে রয়েছেন, প্রকৃত মালিক কিন্তু সেই এখনো রয়েছে। 10 বছর পরে সে এসে যদি আপনার ক্লেম করে আমার শেয়ার লাগবে, তো আপনাকে দিতে হবে, বা আপনার সঙ্গে কিন্তু একটা ভালো সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোম্পানি টার্নওভার একটু বেশি থাকে বা পেড ক্যাপিটাল বেশি থাকে, 1 কোটির উপরে হয়, সেক্ষেত্রে আপনার অবশ্যই উচিত আপনি যে স্টেটে বাস করছেন বা যে ডিস্ট্রিক্টে বাস করছেন, সেখানকার লোকাল কোনো নিউজ পেপারে বা আনন্দবাজারে বা বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বলছি ফেমাস কোনো পত্রিকাতে অবশ্যই অ্যাড চালানো, লাগাতার 3-4 দিন আপনি সেটা পাবলিশ করুন অ্যাড, এবং সেটার জেরক্স কপি আপনি আপনার কাছে রেখে দেবেন, বা পেপারটাকে পারলে অরিজিনালি আপনি রেখে দেবেন, যে কোম্পানি ট্রান্সফার হচ্ছে এই ব্যক্তি থেকে এই ব্যক্তি নিচ্ছে, যদি কারোর কোনো সমস্যা থাকে আপনারা অবজেকশন দিতে পারেন। কারণ ভবিষ্যতে যদি কোম্পানি সম্পর্কিত কোনো আপনার লিগালি কোনো কেস আছে বা কেউ কমপ্লেন করে, তখন এইগুলো কিন্তু আপনার ভীষণ ভীষণ কাজে লাগবে। যেহেতু আপনি পুরোনো কোম্পানি নিচ্ছেন, তার কোনো লাইবিলিটি আপনি কেন নিতে যাবেন, সামান্য একটা কাজ করে যদি আপনি সেফ থাকেন, তো সেটা অবশ্যই করে নেবেন। এরপর যেটা হচ্ছে, যখন কোম্পানি ট্রান্সফার করবেন, কোনো ভালো জায়গা থেকে করান যে কাজ সম্পর্কে বোঝে, বা কোনো 1 টাকা 2 টাকা কম বেশি, 500 টাকা কম বেশি এরকম বার্গেনিং করবেন না। এই সংক্রান্ত কাজগুলো যখন করবেন, একটুখানি দেখে শুনে করবেন, তাতে 2 টাকা বেশি খরচ হলেও করাবেন। ওভারঅল আমি 5টা যে পয়েন্ট বললাম, 5টা পয়েন্ট পুরোনো কোম্পানি ট্রান্সফার করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। যদি পয়েন্টগুলো আপনার ভালো লেগে থাকে, আপনার একটু উপকার এসে থাকে, কাজে লেগে থাকে, অবশ্যই ভিডিওটা একটু লাইক করবেন। ভালো থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। অনেকদিন ভিডিও হয়নি, এখন কন্টিনিউ ভিডিও আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন।